স্বাধীনতার ৪৯তম বর্ষে বাংলাদেশ বীর শহীদদের স্মরণ করছে জাতি। সাভার জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ এগিয়ে। শুদ্ধ সুরে দেশ জুড়ে গাওয়া হলো জাতীয় সঙ্গীত। বাংলাদেশকে এগিয়ে নেবে আজকের শিশুরাই। বঙ্গবন্ধু স্টেডিয়ামে শিশু কিশোর সমাবেশে প্রধানমন্ত্রী। বিএনপি জামায়াতের কারণে ৭১-এ গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি, অভিযোগ হানিফের। মুক্তিযুদ্ধের চেতনা ভুলুণ্ঠিত করছে ক্ষমতাসীনরা, মন্তব্য মির্জা ফখরুলের। কুমিল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাক চাপায় নবম শ্রেণীর ছাত্রী নিহত। ঢাকা চট্টগ্রাম সড়ক অবরোধ করে সহপাঠীদের বিক্ষোভ। এবং রাজধানীর সিদ্ধেশ্বরীতে মনোয়ারা হাসপাতালের বর্ধিত ভবনে কাজ করার সময় ২ শ্রমিকের মৃত্যু। আইনের প্রয়োগ না থাকায় বাড়ছে না সচেতনতা। সময় সংবাদের সঙ্গে আছি আমি তাহিয়া রুবাইয়াত অপলা। মহান স্বাধীনতা দিবসে ৭১-এর বীর শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করছে জাতি। ভোর থেকেই আপামর জনতার ঢল নামে সাভারের জাতীয় স্মৃতিসৌধে। সবারই প্রত্যাশা বৈষম্য ঘুচিয়ে সংঘাত ভুলে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাক বাংলাদেশ। বাংলার পূব আকাশে ৪৮ পেরিয়ে ৪৯ বছরে পা রাখা স্বাধীনতার রক্তিম সূর্য। বিনম্র শ্রদ্ধায় নত বাঙালির ঢল তখন গৌরবময় অর্জনের স্মারক জাতীয় স্মৃতিসৌধে। শহীদ স্মরণে এসে গত ৪৮ বছরের প্রাপ্তি অপ্রাপ্তি নিয়েও নানা ভাবনা ছিল সবার মাঝে। মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত বাংলাদেশ গড়তে ভেদাভেদ নয়, ঐক্যের জয়গানও ঝরল প্রতি কণ্ঠে। কিছু মানুষ বঞ্চিত থেকেই গেছে, তো তাদের ডেভেলপমেন্টের জন্য মেইনলি কাজ করতে হবে। লাল সবুজ বুকে ধারণ করে এগোতে চাই। ব্যর্থতা আছে, অনেক ষড়যন্ত্র হয়েছিল, কিন্তু তারপরও কিন্তু দেশটা এগিয়ে গেছে। বিশিষ্টজন আর রাজনীতিকরা মনে করেন সমতা আর সুশাসন নিশ্চিতের মধ্য দিয়ে অপার সম্ভাবনার বাংলাদেশ একদিন মাথা উঁচু করে দাঁড়াবে বিশ্বের বুকে। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া যদি জনগণ অংশগ্রহণ করতে পারে, সে সুযোগ তৈরি করা হয়, আমি মনে করি সেটাই হবে সত্যিকারের গণতন্ত্র। নতুন প্রজন্মের সদস্যদেরকে বিশেষ মূল্যবোধ এবং আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনা সেগুলোর ক্রমবিকাশ ঘটুক। গণহত্যা আন্তর্জাতিকভাবে এটা স্বীকৃতি আদায় করার জন্য আমরা অবশ্যই চেষ্টা করব। সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে সুন্দর মানবিক বাংলাদেশ গড়া আর অর্থনৈতিক মুক্তি অর্জনের স্বপ্ন সবার বুকে। ৪৮ বছরের পথ চলার হিসেব নিকেশে অনেক ক্ষেত্রেই থাকতে পারে প্রত্যাশা আর প্রাপ্তির ফারাক, তবে সাফল্যের খতিয়ানও কম নয়। আন্তর্জাতিক অঙ্গনে আজ অভাবনীয় অনেক অর্জনের অনন্য দৃষ্টান্ত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দ্বারপ্রান্তে থাকা লাল সবুজের বাংলাদেশ। সকলের সম্মিলিত প্রয়াসে সমৃদ্ধ আগামী, প্রগতি আর অগ্রগতির এই অভিযাত্রা আরও মসৃণ হবে, এমনটি প্রত্যাশা সবার। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা। এর আগে ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের পক্ষ থেকেও ফুল দেন দলীয় প্রধান শেখ হাসিনা। পরে আওয়ামী লীগ নেতারা বলেন, বিএনপি জামায়াতের অপপ্রচারের কারণেই এতদিনেও ৭১-এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি। দেবাশিস রায়ের রিপোর্ট। স্বাধীনতার অগ্নিমন্ত্রে উজ্জীবিত হয়ে বুকের রক্তে যারা লিখে গেছেন বাংলাদেশের নাম, শ্রদ্ধাবনত জাতির পক্ষে সেই শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। সশস্ত্র সালামে সম্মান জানানো হয় নাম না জানা মহাপ্রাণ শহীদদের। পরে দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সংসদের বিরোধী দল, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, প্রধান বিচারপতি সহ রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা শহীদ বেদিতে ফুল দেন। এ সময় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সাংবাদিকদের বলেন, বিএনপি অপপ্রচার না চালালে আরও আগেই ৭১-এ গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি মিলত। গণহত্যাকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য বা এই গণহত্যার তথ্য আলামত নষ্ট করার জন্য বিএনপি জামাত পরিকল্পিতভাবে এই গণহত্যা নিয়ে অনেক বিতর্কিত প্রশ্ন তুলেছিল। তাদের ষড়যন্ত্রের কারণেই আমরা এখন পর্যন্ত এই গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আমরা লাভ করতে পারি নাই। তবে আমরা বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনার নেতৃত্বে আমরা এটা জোরালো দাবি করেছি। আমরা আশা করছি যে জাতিসংঘ আমাদের এই গণহত্যার স্বীকৃতি দেবে। এরপরেই জনতার ঢল নামে সৌধ প্রাঙ্গণে।
যুদ্ধবিধ্বস্ত ধ্বংসস্তূপে অপশক্তিকে রুখে দেয়া অর্ধশতবর্ষী বাংলাদেশ আজ উন্নয়ন আর অগ্রযাত্রার নতুন বিস্ময়। গৌরব এবং আত্ম উপলব্ধির এই দিনে তাই বলাই যায় হার না মানা বাঙালি পৃথিবীর মানচিত্রে আজ সম্ভাবনার জানান দিচ্ছে সক্ষমতার নানান প্রশ্নে। শ্রদ্ধা জানাতে আসা এই উত্তরসূরিরা বলছেন, স্বাধীনতাকে আরও অর্থবহ করতে আজকের বাংলাদেশে সবচেয়ে জরুরি মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতির পথে ঐক্য আর সংহতির মেলবন্ধন। তবেই অর্জিত হবে পূর্বসূরিদের আজন্ম লালিত স্বপ্ন। পরে স্বাধীনতা দিবস উপলক্ষে ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় কেন্দ্রীয় নেতাদের পাশে নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকেও শেখ হাসিনা শ্রদ্ধা জানান সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমানের প্রতি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনা ভুলুণ্ঠিত করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন বলেছেন, দেশের জনগণের মুক্তির জন্য দরকার ঐক্যবদ্ধ আন্দোলন। সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শেষে সাংবাদিকদের তারা একথা বলেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ডক্টর কামাল হোসেন সকাল 10টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে আসেন। শ্রদ্ধা জানানো শেষে তিনি বলেন, জনগণের মুক্তির জন্য দরকার ঐক্যবদ্ধ আন্দোলন। আন্দোলনের মধ্যে আমরা আছি, যার মধ্যে 16 আনা মুক্তি পাওয়ার জন্য আমরা আন্দোলন করে যেতে হবে, ঐক্যবদ্ধ আন্দোলন করে যেতে হবে। জনগণের আন্দোলনের মধ্যে দিয়ে এখনকার গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, শাসন ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করেছি, কিন্তু এটাকে কার্যকর করার জন্য, বাস্তবে রূপান্তরিত করার জন্য 16 আনা আন্দোলন চালিয়ে যেতে হবে। এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের সিনিয়র নেতাদের নিয়ে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। পরে তিনি সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ সরকার স্বাধীনতার চেতনাকে ভুলুণ্ঠিত করেছে। যে আদর্শকে সামনে নিয়ে আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, জাতি ঝাঁপিয়ে পড়েছিল, আজকে সেই চেতনা এবং আদর্শ সম্পূর্ণভাবে ভুলুণ্ঠিত হয়েছে। গণতন্ত্রকে হত্যা করে আজকে দেশে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবার জন্য এক চক্রান্ত প্রায় প্রতিষ্ঠা লাভ করতে চলেছে। পরে সকাল 10টার দিকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি নেতারা। এ সময় বিএনপি মহাসচিব বলেন, আন্দোলন ছাড়া বেগম জিয়ার মুক্তি সম্ভব নয়। আমরা আজকের এই দিনে অঙ্গীকার করেছি যে আমরা দেশ ও নেত্রীর মুক্তির জন্য সমস্ত জনগণকে সঙ্গে নিয়ে আমরা আন্দোলন করব, গণতন্ত্রের মুক্তির জন্য আন্দোলন করব। বর্তমান সরকার দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। গণতন্ত্রের মুক্তির জন্য আন্দোলন। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। স্বাধীনতা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত পদযাত্রা, রাজধানীতে সাইকেল র্যালি, প্যারেড গ্রাউন্ডে মনোমুগ্ধকর সমরাস্ত্র প্রদর্শনী। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পরিবেশিত হলো শুদ্ধ সুরে জাতীয় সঙ্গীত। স্বাধীনতা দিবস উপলক্ষে শিশু কিশোর সমাবেশের এই জাতীয় সঙ্গীতে একযোগে কণ্ঠ মেলায় দেশ বিদেশের কোটি বাঙালি। পরে শিশুদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে এগিয়ে নেবে আজকের শিশুরাই। দর্শক গ্যালারিতে বসে মনোজ্ঞ কুচকাওয়াজ ও বর্ণিল ডিসপ্লে উপভোগ করেন সরকার প্রধান। হারুনুর রশিদের ক্যামেরায় আরও জানাচ্ছেন আজহার লিমন। রাজধানীর সিদ্ধেশ্বরী মনোয়ারা হাসপাতালের বর্ধিত ভবনে কাজ করার সময় 2 শ্রমিক মারা গেছেন। স্বজনদের দাবি, বিদ্যুৎপৃষ্ট হয়ে তাদের মৃত্যু হয়েছে। তারা জানান, গতরাত আনুমানিক 1টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত আনিসুর রহমানের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায়, আর আবুল বাশারের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দিবসের ধরনের ভেকি মেশিন চালানোর কাজটা শিখতেছিল, এখনও প্রপারলি আর কি কাজটা শেখা হয়নি। তাদের সাথে একজন ছিল, সে ফোন করে বলছে, পুলিশের কথা অনুযায়ী সে বলতেছে যে বিকট শব্দ হয়েছে এবং সেখানে ব্লাস্ট হয়ে গেছে। তো তারা ইনস্ট্যান্টলি ডেড হয়েছে। কোম্পানির এত বড় কাজ করাচ্ছে, সাথে বিদ্যুৎ, সেখানে তারা সিকিউরিটি নিচ্ছে না কেন বা নেয়নি কেন সেটা অ্যাকচুয়ালি আমি বলতে পারবো না, বাট নেওয়া উচিত ছিল।
কুমিল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে ট্রাক চাপায় নবম শ্রেণীর এক ছাত্রী নিহত হয়েছে। এই ঘটনার প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে সহপাঠী সহ এলাকাবাসী। এই ঘটনায় হত্যা মামলা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। এদিকে একই মহাসড়কে লেগুনা উল্টে দশম শ্রেণীর আরেক ছাত্রী নিহত হয়েছেন। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়া হলো না স্কুল ছাত্রী মাহমুদা আক্তার ইয়াসমিনের। মঙ্গলবার সকালে কুমিল্লা চান্দিনা উপজেলার কুটুম্বপুর উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল নবম শ্রেণীর ছাত্রী ইয়াসমিন। পথে চান্দিনা আঞ্চলিক সড়কে গ্যাস ফিল্ডে ট্রাক চাপায় নিহত হয় সে। ঘটনার পরপরই চালককে আটক ও ট্রাকটি জব্দ করা হয়। কেমন আমাকে চাইবে তখন যে মারছে দেখে ইচ্ছা করে হেয়ার আল্লাহ হেয়ার বিচার আমি চাই। ড্রাইভারটা গাড়ি রাস্তাটা এদিকে জায়গা থেকে এদিক দিয়ে গাড়িটা নিচ্ছে না, মানে আমাদের সাথে লাগাইয়া গাড়িটা আনছে। আমার স্বপ্ন ছিল যে বোন ডাক্তার হবে, আর আমার বোনের স্বপ্ন ছিল যে ভাইয়ের পাশে সবসময় দাঁড়াবে। এই ঘটনার প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে সহপাঠী সহ এলাকাবাসী। অবরোধকারীদের উপর লাঠিচার্জ করে পুলিশ। এতে এক শিক্ষার্থী আহত হন। পুলিশ আমাদের ছাত্রদের মারছে, মাথায় ফাটাইছে, পিঠে পানি ফেলাইছে। সুষ্ঠু বিচার চাই, আমরা নিরাপদ সড়ক চাই। আমরা আমাদের আর কোনো মা বোনদের জীবন হারাতে চাই না। আমরা এই ড্রাইভারের ফাঁসি চাই, তার উপযুক্ত ক্ষতিপূরণ চাই। এই ঘটনায় নিহতের মা বাদী হয়ে চান্দিনা থানায় একটি হত্যা মামলা করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার ও জেলা প্রশাসক। তার পরিবারের যে কোনো বিষয়ে আমার উপজেলা নির্বাহী বিচার, উপজেলা চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ওসি সাহেব সবাই থাকবে তার পরিবারের পাশে। যে লিঙ্ক রুটটা হবে 1 তারিখে, এই লিঙ্ক রুটটা মাহমুদার নামে হবে। এদিকে একই মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার মোস্তফাপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি লেগুনা খাদে পড়ে রিনা সাহা নামে দশম শ্রেণীর আরেক ছাত্রী নিহত হয়। এ ঘটনায় আহত হন আরও 5 জন। সময় সংবাদ, কুমিল্লা। গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাচনের ভোট পুনরায় গণনার দাবিতে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা। এতে যান চলাচল বন্ধ রয়েছে। পুলিশ জানায় সকালে গোপালগঞ্জ পয়সারহাট টেকেরহাট আঞ্চলিক সড়কে বিক্ষোভ মিছিল করেন পরাজিত 2 চেয়ারম্যান প্রার্থী মাহমুদ হোসেন দীপু ও SM শাহ আলমের সমর্থকরা। এ সময় টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন বিক্ষুব্ধরা। রোববার সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ হয়। এতে বেসরকারিভাবে নির্বাচিত হন শেখ লুৎফর রহমান বাচ্চু। ফলাফল প্রত্যাখ্যান করে ভোট পুনর্গণনার দাবি জানান পরাজিত প্রার্থী মাহমুদ হোসেন দীপু ও SM শাহ আলম। আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলছে, সেখানে বিজিবি, র্যাব, পুলিশ দিয়ে অবৈধভাবে আমাদের নিরীহ কর্মীদের উপর আক্রমণ চালানো হচ্ছে। আমরা ইটো মারি না, কিছু মারি নাই। আমরা গেছে, শুধু গেছে পুলিশে মনে করেন গুলি চালাইছে। আমাদের দাবি না মানা নেওয়া পর্যন্ত আমরা রাস্তাঘাট ছাড়বো না। আমাদের প্রশাসন আমাদের উপর আজকে বেশ গ্রামে আমাদের প্রশাসন গুলি চলাইছে। সেগুলিতে আমাদের সেরে ফেলে তাদের অনেকের বুক ঝাঁঝরা হয়ে গেছে। পঞ্চম উপজেলা নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে একটা পক্ষ বিক্ষুব্ধ হয়েছিল। আমরা তাদের সাথে প্রথমে আলোচনা করেছি। আলোচনার মাধ্যমে এই মুহূর্তে আমরা তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দিতে সক্ষম হয়েছি। পরিস্থিতি এই মুহূর্তে সম্পূর্ণ শান্ত আছে। মবকে কন্ট্রোল করার জন্য আমরা কিছু ফায়ার করেছি। আবারও স্বাধীনতা দিবস উদযাপনের খবর। ৪৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা, বিভিন্ন স্থানে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ও সাংস্কৃতিক আয়োজন ছিল রাজধানী জুড়েই। রাজধানীর মতো সারা দেশে বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হচ্ছে মহান স্বাধীনতা দিবস। ব্যুরো প্রতিবেদকদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ভোরের আলো ফোঁটার সঙ্গে সঙ্গে তোপধ্বনি ও সশস্ত্র সালামের মধ্য দিয়ে শুরু হয় মহান স্বাধীনতা দিবসের কর্মসূচি। চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা ও বিভাগীয় প্রশাসন সহ সর্বস্তরের মানুষ। মুক্তিযুদ্ধের যে মূল চেতনা ছিল অসম্ভব বাংলাদেশ প্রতিষ্ঠা করা, এখন সেভাবে দেশ পরিচালিত হচ্ছে, যার কল্যাণে এখন বাংলাদেশের সুনাম সম্মান মর্যাদা বহির্বিশ্বে এটা ছড়িয়ে পড়েছে। রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে শহীদ মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় শিশু কিশোর সমাবেশ। বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্মিলিত কুচকাওয়াজ, শারীরিক কসরত ও ডিসপ্লের আয়োজন করা হয়।
খুব ভালো লাগছে, কারণ এই দিনে আমাদের এই দেশটি পাকিস্তানিদের হাত থেকে স্বাধীন হয়েছে। তাৎপর্যটাকে উপলব্ধি করার জন্য, সেই মর্মার্থকে আমাদের মধ্যে ধারণ করার জন্য আজকে এসেছি। নীল আকাশে লাল সবুজ রঙের বেলুন উড়িয়ে খুলনা জেলা স্কুলে কুচকাওয়াজ ও ডিসপ্লের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার। এতে অংশ নেয় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উদযাপন করা হয় মহান স্বাধীনতা দিবস। শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। এছাড়া বরিশাল, ময়মনসিংহ, ফেনী, রংপুর, ব্রাহ্মণবাড়িয়া সহ সারা দেশে বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করা হয় ৭১-এর বীর সেনানীদের। একযোগে গাওয়া হয় জাতীয় সঙ্গীত। রওজে জাবিদা ঐশী, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। আরএফএল এর রেইনবো পেইন্টস, জাদুই জানে। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পদযাত্রা কর্মসূচি পালন করছে পর্বতারোহীদের সংগঠন অভিযাত্রী ও মুক্তিযুদ্ধ জাদুঘর। সকাল 6:30টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই পদযাত্রা শুরু হয়। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হওয়া এই পদযাত্রায় স্মরণ করা হয় 25 মার্চের ভয়াল কালরাত। পদযাত্রাটি ধানমন্ডির 32 নম্বরের বঙ্গবন্ধুর জাদুঘর ঘুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত 32 কিলোমিটার পথ অতিক্রম করবে। যাত্রাপথে ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১-এর মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বিভিন্ন স্থানে যাত্রাবিরতি নেওয়া হয়। 25 মার্চের ভয়াল কালরাত ও 26 মার্চের স্মৃতিকে স্মরণ করে স্লোগান ও দেশাত্মবোধক গান করেন অংশগ্রহণকারীরা। শিক্ষাবিদ মোহাম্মদ জাফর ইকবাল মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়তে দল মত নির্বিশেষে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান। পুরো এলাকাটাতে একটা ভয়াবহ একটা হত্যালীলা সংঘটিত হয়েছিল। সকালবেলা এখানে আমরা দেখা যাচ্ছে মানে মানুষের দেহ সাজিয়ে রাখা হয়েছে, রক্তাক্ত দেহ। এখন সেটা কাল্পনিকভাবে তৈরি করা হয়, কিন্তু বাস্তবে আসলে সেই ব্যাপারটি ছিল। এবং ইন্টারনেটে খুঁজলেই মানুষ একটা অবিশ্বাস্য একটা পাবে, একটা ফুটেজ পাবে, যেখানে জগন্নাথলের ছেলেদেরকে গুলি করা হচ্ছে এবং গুলিতে ছেলেরা সব একজন একজন করে মারা যাচ্ছে। ওইখান থেকে একজন সেটাকে ধরে রেখেছিলেন। পদযাত্রায় সঙ্গী হয়েছেন আমাদের রিপোর্টার ফয়সাল মোর্শেদ। আমরা সরাসরি চলে যাব তার কাছে। ফয়সাল, 50 বছরের স্বাধীন বাংলাদেশের পড়ন্ত বিকেল। এই মুহূর্তে আমি রয়েছে সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন বিশাল একটি পদযাত্রা চলছে এবং এই পদযাত্রা শুরু হয়েছে আজকে সূর্যোদয়ের সাথে সাথে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। যে পদযাত্রা আসলে দীর্ঘ 32 কিলোমিটার পথ প্রায় পাড়ি দিতে যাচ্ছে এবং দীর্ঘ সময় কিন্তু তারা পথ পাড়ি দিয়েছে। আমি অনেকের সাথে কথা বলেছি যে এত দীর্ঘ পথে তাদের ক্লান্তিবোধ ছুঁতে পেরেছে কিনা। তো তারা বলেছেন আসলে এই ক্লান্তিবোধ তাদের ছুঁতে পারেনি, কেননা তারা শুরু করেছেন 1952 সাল থেকে, মানে 21শে ফেব্রুয়ারির যেই উদ্দেশ্যে স্মৃতি মিনার তৈরি করা হয়েছে সেই আমাদের শহীদ মিনার থেকে তারা যাত্রা শুরু করেছেন। তারপর ধানমন্ডি 32 নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত সেই জায়গা, তারপর মুক্তিযুদ্ধ জাদুঘর, তারপর মিরপুর 10 নম্বরে যেই জল্লাদখানা রয়েছে বদ্ধভূমি, সেখানে যেখানে আমাদের শহীদ যারা হয়েছেন প্রায় 70 জন শহীদের মরদেহ ওখানে আবিষ্কৃত হয়েছিল। এরপরে ধীরে ধীরে সাভারের কিছু শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে ছাত্রছাত্রীদের সাথে তারা কথা বলেছেন, মুক্তিযুদ্ধের ইতিহাস তারা তাদের সাথেও বলেছেন, তাদেরকে মুক্তিযুদ্ধের যে বোধ চেতনা তাতে উৎসর্গিত করার চেষ্টা করেছেন। এই ধরনের নানা আয়োজনের মধ্য দিয়ে কিন্তু পদযাত্রা এগিয়ে চলছে এবং আর হয়তো বা আধা ঘন্টার মধ্যে পদযাত্রা জাতীয় স্মৃতিসৌধে পৌঁছাবে এবং সেখানে কিছু অনুষ্ঠান রয়েছে। সেখানে পদযাত্রা শেষে বিনম্র শ্রদ্ধা নিরবতার পর তারুণ্যের দীপ্ত শপথ উচ্চারিত হবে, যে শপথে আসলে যারা আমাদের স্বাধীন একটি বাংলাদেশ দেওয়ার জন্য জীবন দিয়ে গেছেন তাদের প্রতি আসলে ওয়াদাবদ্ধ হবে নতুন এই প্রজন্ম বা যারা পদযাত্রায় অংশ নিয়েছেন। সেখানে তারা বলবেন যে আমাদের আগের প্রজন্ম তাদের প্রতি যে দায়িত্ব ছিল দেশকে রক্ষা করার জন্য তারা সেই দায়িত্ব পালন করে গেছেন, কিন্তু নতুন প্রজন্ম যারা যেই স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা আসলে দেশ স্বাধীন করেছিলেন, তাদের আত্মোৎসর্গ করেছিলেন, জীবনের শ্রেষ্ঠ সময় তারা ব্যয় করেছেন, জীবন দিয়ে দিয়েছেন। তো সেই স্বপ্ন যাতে পূরণ হয়, সেই স্বপ্ন পূরণের পথে যে বাধাগুলো রয়েছে, এখনো যে ঘাটতিগুলো রয়েছে একটি স্বপ্নের সোনার বাংলা গড়ার ক্ষেত্রে, সেই সব বাধা যাতে অতিক্রম হয় সেই ব্যাপারে তারা কথা বলেছেন। মোহাম্মদ জাফর ইকবাল শিক্ষাবিদ, তিনিও সেই ভোর থেকে আমাদের এই পদযাত্রার সঙ্গে রয়েছেন। তার সাথে আমি একটু আগেও কথা বলেছি, তাকে জিজ্ঞাসা করেছি যে কেন তিনি হাঁটছেন এত দীর্ঘ পথ। তিনি বলেছেন
যে এই পথ হাঁটতে তার কোনো কষ্ট হচ্ছে না, বা এখানে যারা আছেন আমরা শিশু দেখেছি, আপনি নিশ্চিত শিশু দেখতে পেয়েছেন একটু আগে, তারাও কিন্তু দীর্ঘ এই পথ পাড়ি দিয়েছেন। এই পথ পাড়ি দিতে গিয়ে নদী পথও পাড়ি দিতে হয়েছে, এবং সেই নদী পথে যখন পাড়ি দিচ্ছিল তখনই কিন্তু তারা বলছেন যে এই 52,000 বর্গ মাইলের পুরো বাংলার জমিনে শুধু কিন্তু আসলে মুক্তিযুদ্ধের ঘটেনি, সেই পাকিস্তানি হানাদার বাহিনীর সহিংসতা আসলে হয়নি, এই সহিংসতা কিন্তু নদী পথে হয়েছিল। সেই স্মৃতিগুলো তারা তুলে ধরেছেন এবং নতুন প্রজন্মের মাঝে সেই বোধগুলো তারা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন যখন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই সংগঠনে যারা সবাই উপস্থিত হয়েছিলেন তখন। তো তারা বলছেন আসলে একটি সুখী সমৃদ্ধ স্বাধীন বাংলাদেশ বিনির্মাণের পথে যে বাধাগুলো রয়েছে সেই বাধাগুলো তারা যাতে সেই বাধাগুলো অতিক্রম করতে পারেন এবং মুক্তিযোদ্ধাদের স্বপ্ন যাতে পূরণ করতে পারেন সেই জন্য তারা ভবিষ্যতে কাজ করবে এবং নতুন প্রজন্মের মাঝে সেই বোধ ছড়িয়ে দিতে তারা কাজ করবেন যাতে একটি অসাম্প্রদায়িক এবং সুন্দর বাংলাদেশ গড়া হয়। অপলা, স্বাধীনতা দিবসের বিশেষ পদযাত্রার সঙ্গী হয়ে আমাদেরকে সবশেষ খবর জানাতে সাভার থেকে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী ফয়সাল মোর্শেদ। দর্শক, আমরা চলে যাব রাজধানীর শ্যামলী পার্ক মাঠে। সেখানে ছায়াতল বাংলাদেশের আয়োজনে শতাধিক পথশিশুদের মুক্তিযুদ্ধের গল্প শোনাচ্ছেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাবেন সহকর্মী কেফায়েত শাকিল। হ্যাঁ অপলা, আপনি জানেন যে বাঙালির যে ঐতিহ্যের সম্মানের যে দিন, বাঙালির স্বাধীনতার আজকে 49তম বছরের যে স্বাধীনতা দিবস পালিত হচ্ছে, সেই উপলক্ষে আজকে রাজধানী জুড়ে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। তারই অংশ হিসেবে রাজধানীর যে শ্যামলী পার্ক রয়েছে, সেই শ্যামলী পার্কে বিকেলে আয়োজন হয়েছে পথ শিশুদের মাঝে স্বাধীনতার গল্প শোনানো, মুক্তিযুদ্ধের গল্প শোনানোর আয়োজন। এই আয়োজনটি করেছে ছায়াতল বাংলাদেশ নামে একটি সংগঠন। এই সংগঠনের আয়োজনে এখানে যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা এসে তাদের যে স্বাধীনতা যুদ্ধের সময় যে গল্পগুলো তারা যেভাবে সংগ্রাম করেছে সেটি শোনাচ্ছেন এবং পাশাপাশি এইসব পথ শিশুদের অংশগ্রহণে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি, আমি যদি একটু দেখাই যে এই যে শিক্ষার্থীদের যারা হচ্ছে যে পথ শিশু, এদেরকে নিয়েই এই প্রতিষ্ঠানটি একটি স্কুল পরিচালিত করে থাকে। সেই স্কুলের আয়োজনে মূলত একটি প্রদর্শনী চলছে এখন। তাদের অভিনয়ে মূলত তারা মুক্তিযুদ্ধকে ফুটিয়ে তোলার চেষ্টা করছে তাদের অভিনয়ের মাধ্যমে। আর আপনাকে যদি জানিয়ে রাখি যে এই প্রতিষ্ঠানটি আসলে যারা যেসব শিশুরা পথ শিশু রয়েছে, যাদের এখানে ঢাকা শহরের বিভিন্ন বস্তিতে যারা বসবাস করে, এদেরকে নিয়ে মূলত তাদের আয়োজনে মূলত হচ্ছে, তাদেরকে নিয়ে মূলত আয়োজন হচ্ছে। জি, আমি একটু আপনাদেরকে যদি তাদের অনুষ্ঠানে ফিরিয়ে নিয়ে যাই, অনুষ্ঠানটি একটু দেখানোর চেষ্টা করি, তাহলে আপনারা আরেকটু জানতে পারবেন। অপলা, হুজুর মুক্তি বাহিনী খুব রাইট, ইউ আর রাইট, এ বাঙালি কুছ করনা পারেগা। আপনারা দেখছেন যে চলছে পথ শিশুদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধের অভিনয়, যেখানে যে এখন তারা আসলে একটি যুদ্ধের পরে যে বিজয়, সেই বিজয়ের আনন্দে তারা মেতে উঠছে। তো এভাবে আসলে পথ শিশুদের মাঝে যে স্বাধীনতার যে চেতনা, স্বাধীনতার যে শিক্ষা, সেটি পৌঁছে দেওয়ার জন্যই মূলত এই আয়োজনটি হয়েছে। এবং কিছুক্ষণ পরই আসলে শুরু হবে এখানে যে মুক্তিযুদ্ধের গল্প শোনানো। এখানে বিভিন্ন যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা রয়েছেন, তাদের অংশগ্রহণেই মূলত এই কর্মসূচি পালিত হচ্ছে। তারা কিছুক্ষণ পরই আসলে এখানে এই পথ শিশুদের মাঝে তাদের মুক্তিযুদ্ধের গল্প শোনাবেন। অপলা, এই ছিল আসলে শ্যামলী থেকে আমার কাছে সর্বশেষ। শ্যামলী পার্ক মাঠে শতাধিক পথ শিশুদের নিয়ে চলছে স্বাধীনতা দিবসের বিশেষ আয়োজন। তার সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী কেফায়েত শাকিল। চলে যাচ্ছি পরবর্তী খবরে। স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় প্যারেড স্কয়ার গ্রাউন্ডে চলছে সম্মিলিত সামরিক বাহিনীর 7 দিন ব্যাপী সমরাস্ত্র প্রদর্শনী। সকাল থেকেই উপচে পড়া ভিড় দর্শনার্থীদের। প্রদর্শনীতে তুলে ধরা হয় মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদান ও বীরত্ব গাথা। বর্তমান সরকারের বিগত 10 বছরে বাহিনীর উন্নয়ন ও আধুনিকায়ন, দেশ ও জাতি গঠনে ভূমিকা এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অবদানের বিভিন্ন দিক। আকাশ থেকে নামছে প্যারাট্রুপার, মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে হেলিকপ্টার, কিংবা
প্যারেড করে হেঁটে যাচ্ছে পদাতিক বাহিনী, দেখে মনে হতে পারে যুদ্ধের মহড়া। এমন এক আয়োজন দর্শনার্থীদের জন্য সমরাস্ত্র প্রদর্শনীতে থাকছে অত্যাধুনিক সামুদ্রিক জাহাজ, প্রতিপক্ষের আকাশে হানা দিতে প্রস্তুত যুদ্ধ বিমান, কিংবা স্থলপথে শত্রু শিবির ধ্বংস করে দেওয়া ট্যাঙ্ক, কামান, মোটর। সেনা, বিমান ও নৌবাহিনীর যৌথ এই আয়োজনে ঠাঁই পেয়েছে মুক্তিযুদ্ধকালীন সময় থেকে শুরু করে আধুনিক সব সমরাস্ত্র। অনেক কিছু দেখলাম, ভালো লাগলো। সাজোয়াদানে ঢুকলাম, বাচ্চারা বিমান বাহিনী সম্বন্ধে ডিটেলস জানলো, নৌবাহিনী সম্বন্ধে জানলো। যেসব ক্ষেত্রে আমাদের দেশ রক্ষাতে ইউজ করা হয় সেগুলো দেখার জন্য বাচ্চারা সেদেরকে ওরিয়েন্টেশন হবে। স্বাধীনতার ট্যাঙ্কগুলো বাচ্চাকে দেখাচ্ছি কিভাবে যুদ্ধ করেছে, ওকে বোঝানোর চেষ্টা করছি। অনেক ভালো, আমি কখনো এগুলো দেখিনি, টিভিতে দেখছি, আজকে প্রথম নিজের চোখে দেখলাম। আগামী 31শে মার্চ প্রতিদিন সকাল 9:30 থেকে বিকাল 5:30 পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনীটি। মহান মুক্তিযুদ্ধের সময় থেকে শুরু করে দেশে বিদেশে নানা দুর্যোগকালীন সময়ে সাফল্যের সাক্ষ্য রেখেছে এদেশের সশস্ত্র বাহিনী। সেই কৃতিত্বটুকু ফুটে তোলার পাশাপাশি বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে কতটা সক্ষমতা অর্জন করেছে সশস্ত্র বাহিনী, তারই উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকলো এই প্রদর্শনী। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। অর্থনৈতিকভাবে শক্তিশালী সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যক্ত হলো যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় নিউ ইয়র্কে একযোগে কণ্ঠ মেলালেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সোমবার রাতে ভিন্ন ধর্মী অনুষ্ঠানের আয়োজন করে জাতিসংঘ বাংলাদেশি মিশন ও নিউ ইয়র্ক কনসুলেট। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। আয়োজিত এই অনুষ্ঠানে স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় প্রবাসীদের ভূমিকার কথা তুলে ধরেন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ যেভাবে অর্থনৈতিক উন্নয়নে এগিয়ে যাচ্ছে, সেই অগ্রযাত্রায় আমাদের প্রবাসী সকলকে নিয়ে আমরাও যেন শরীক হতে পারি, এই দৃঢ় প্রত্যয় আমরা আজকে ব্যক্ত করলাম। নিউ ইয়র্কের কনসাল জেনারেল জানান, প্রবাসী নতুন প্রজন্মের মাঝে স্বাধীনতার চেতনা সমুন্নত রাখতে তারা কাজ করছেন। স্বাধীনতার চেতনা, এই চেতনাকে যেন আমরা বহন করতে পারি প্রজন্ম থেকে প্রজন্মতরে, এবং বঙ্গবন্ধু সোনার বাংলাকে যেন আমরা প্রতিষ্ঠিত করতে পারি নিউ ইয়র্ক এবং সারা বিশ্বে। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। স্বাধীনতা দিবস নিয়ে দেশের প্রতিটি মানুষের যে আবেগ, উচ্ছ্বাস, তার কোনো অংশেই কম ছিল না এই প্রবাসে, বরং দূর থেকে দেশকে কাছে পাওয়ার যে আকাঙ্ক্ষা তা আরও বেশি বাড়িয়ে তোলে এই প্রবাসে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। কক্সবাজারে গুলিতে এক রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছে। পুলিশ বলছে অন্তর্কোন্দলের জেরে দুই দলের গোলাগুলিতে নিহত হয় সে। ভোরে টেকনাফ উপজেলায় এই ঘটনা ঘটে। পুলিশ আরও জানায়, নয়াপাড়া ক্যাম্প সংলগ্ন এলাকায় গোলাগুলি চলছে, এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ঘোনার পাহাড়ি এলাকা থেকে সাদেক নামে এক রোহিঙ্গা ডাকাতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গাদের দুই গ্রুপের সংঘর্ষে সে নিহত হয়েছে বলে ধারণা পুলিশের। ঝালকাঠিতে হত্যা মামলার আসামি মেহেদী হাসানকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে রাজাপুর উপজেলার বিলের বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, সোমবার রাতে ওই গ্রামের বাসিন্দা হত্যা মামলার আসামি মেহেদী হাসান শুভকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় একই এলাকার কয়েকজন যুবক। রাতে বাড়ি না ফিরে আসলে অনেক খোঁজাখুঁজি করে পরিবারের লোকজন। সকালে বিলের বাড়ি এলাকার একটি মাঠে গুরুতর অবস্থায় শুভকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে বরিশাল মেডিকেল কলেজে নেয়ার পথে তার মৃত্যু হয়। শুভকে পূর্ববিরোধের জেরে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। যাদের সাথে পূর্ব শত্রুতা আছে সেই পূর্ব শত্রুরাই তাকে এই ডাইকে নিয়ে হাতে পায়ে আঘাত করে তাকে হত্যা করেছে। এ বিষয়ে আমাদের অভিযান চলছে, বিভিন্ন জায়গায় আসামি ধরার জন্য জোর চেষ্টা অব্যাহত আছে। ঝিনাইদহে নির্বাচন পরবর্তী সহিংসতায় 12 জন আহত হয়েছেন। সকালে শৈলকুপা উপজেলায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, শৈলকুপা উপজেলা নির্বাচন ঘিরে রূপদাহ গ্রামের দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। সকালে আনসার্স প্রতীকে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীর সমর্থক রিপন দলবল নিয়ে পরাজিত প্রার্থী নৌকা প্রতীকের সমর্থক
হানানের ওপর হামলা চালায়। এক পর্যায়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে কমপক্ষে 12 জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও সদর হাসপাতালে ভর্তি করা হয়। সরকারি চাকরিজীবী নারীদের মাতৃত্বকালীন ছুটি 6 মাস হলেও তৈরি পোশাক শিল্প সহ বেসরকারি খাতে তা 4 মাস। শ্রমিকদের অভিযোগ, এই ছুটি দিতেও অনীহা মালিকপক্ষের, এমনকি কাজের চাপও বাড়ানো হয় বিশেষ ওই সময়ে। সরকারি বেসরকারি সব খাতে মাতৃত্বকালীন ছুটি সমান করার দাবির পক্ষে একমত শ্রম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শামসুন নাহার ভূঁইয়া। তার মতে কর্মক্ষেত্রে স্পষ্ট এই বৈষম্য দূর হওয়া উচিত। কামরুল হাসান সবুজের রিপোর্ট। বলছিলাম আর কি ছুটির কথা, যে আমি প্রেগনেন্ট 5 মাসের, আমি চলে যাব ঢাকা। তারপরে বললো যে ভাই ছুটি তো দেওয়া যাবে না, গেলে একবারে যাইতে হবে। তারপরে আমি একবারই এসে পড়ছি। 2013 সালে চট্টগ্রামে একটি কারখানায় কর্মরত অবস্থায় মাতৃত্বকালীন ছুটি চাওয়া ও না পাওয়ার অভিজ্ঞতা জানাচ্ছিলেন পোশাক শ্রমিক মোসাম্মদ বিলকিস। আইন মেনে মাতৃত্বকালীন ছুটি নিতে বিড়ম্বনার অভিজ্ঞতা রয়েছে অনেক পোশাক শ্রমিকের। এ সময় অতিরিক্ত কাজ করানোরও অভিযোগ রয়েছে তাদের। মেডিকেলের রিপোর্ট দেখায়, তখন বলে কি জন্য এখানে মেডিকেল রিপোর্ট করতে, তাহলে চাকরি করতে কেন এসো, এত পটাশন দিতে হবে, এত পিস করে দিতে হবে, না দিতে পারলে মানে যা আসে তাই ব্যবহার করে। আমরা যদি কিছু বলতে যাই আমরা অসুস্থ, তারা ওনারা মানে এরকম বাজে মন্তব্য করে যেটা আপনাদেরকে আমরা বুঝাইতে পারবো না। বাইরের ডাক্তার বলে যে আপনাদের 7 মাস চলে, অথচ ভিতরের ডাক্তাররা বলে আপনাদের 6 মাস চলে। তখন একটা হিজিবিজিতে পড়ে যায়, হিজিবিজিতে পড়ে গেলে তখন দেখা যায় কি আমাদের তো ছুটি পাস করে না। শ্রমিকদের কল্যাণে শ্রম আইনের সুষ্ঠু প্রয়োগের পাশাপাশি বেসরকারি খাতে কর্মরত নারীদের মাতৃত্বকালীন ছুটি বাড়িয়ে 6 মাস করার দাবি শ্রমিক নেতাদের। পাবলিক সেক্টরের মতোই গার্মেন্ট সহ প্রাইভেট সেক্টরের নারীদের জন্য ম্যাটারনিটি ছুটি 6 মাসের বন্দোবস্ত করা হোক। তো আইনে চলে আসলে এটা নিয়ে কথা বলতে পারবো, এই অধিকারগুলো আদায় করতে পারবো। এটা শুধুমাত্র নারীর স্বার্থে না, আমাদের আগামী প্রজন্মের স্বার্থে এটা করা উচিত। সরকারি ক্ষেত্রে মাতৃত্বকালীন ছুটি 6 মাস ও বেসরকারি খাতের জন্য 4 মাসের যে বিধান রয়েছে তা কর্মক্ষেত্রে স্পষ্ট বৈষম্য, এমনটাই মনে করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এই সদস্য, যা বিলুপ্ত হওয়া উচিত বলে মনে করেন তিনি। সরকারি আর বেসরকারির মধ্যে একটা বৈষম্য এটা স্পষ্ট দেখা যায়, যে এই ছুটিটা বৃদ্ধি হোক, এটা আমি মনে করি সরকার আন্তরিক। শ্রমিক সংশ্লিষ্ট সবার দাবি, সরকারি বেসরকারি এভাবে বিবেচনা না করে মানুষ হিসেবে মাতৃত্বকালীন সুযোগ সুবিধা পাওয়ার অধিকার হোক বৈষম্যহীন। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ক্রাইস্ট চার্চে মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত 5 বাংলাদেশির মধ্যে 3 জনের লাশ দেশের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় সকালে স্বজনরা জাকারিয়া ভূঁইয়া এবং ওমর ফারুকের মরদেহ নিয়ে দেশের উদ্দেশ্যে রওনা হন। আজ রাতেই তাদের দেশে পৌঁছানোর কথা রয়েছে। এদিকে স্থানীয় সময় বিকেলে রওনা হয় নিহত আরেক বাংলাদেশি ডক্টর মোজাম্মেল হকের লাশবাহী বিমান। স্থানীয় সময় মঙ্গলবার সকাল 11:30টার দিকে ক্রাইস্ট চার্চে মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত জাকারিয়া ভূঁইয়া এবং ওমর ফারুকের মরদেহ নিয়ে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে রওনা হন স্বজনরা। লাশ শনাক্তকরণ ও ভিসা জটিলতা সহ বিভিন্ন কারণে দীর্ঘ বিলম্বের পর আজ রাতে দেশে ফিরবেন তারা। একই দিন বিকেলে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে পাঠানো হয় নিহত আরেক বাংলাদেশি ডাক্তার মোজাম্মেল হকের লাশ। তবে ফ্লাইটটি দুবাই হয়ে আসায় তার মরদেহ আগামীকাল দেশে পৌঁছাবে বলে জানান নিউজিল্যান্ডে বাংলাদেশের অনারারি কনসাল শফিকুর রহমান অনু। অনুষ্ঠিত হয়ে গেল স্বাধীনতা দিবস রাইড। বিডি সাইক্লিস্টের নিয়মিত এই আয়োজনে এবছর অংশ নিয়েছে প্রায় 3000 সাইকেল আরোহী। রাজধানীর পরিবেশ দূষণ ও যানজট থেকে মুক্তি পেতে 2 চাকার এই যানটি হতে পারে অন্যতম বাহন, বলছেন অংশগ্রহণকারীরা। স্বাধীনতা দিবসে সূর্য উঁকি দিতে না দিতেই সংসদ ভবনের সামনে ধীরে ধীরে সমাবেত শত শত সাইক্লিস্ট। বেলা বাড়ার সঙ্গে সংখ্যাটা হাজার ছাড়ালো। মাথায় লাল সবুজের পতাকা বেঁধে শখের সাইকেলে চেপে তাঁরা এসেছেন স্বাধীনতা দিবস উদযাপন করতে। সকল বৈষম্যকে তালাবন্দি করে কেবল দেশপ্রেমের ডাকে সাড়া দিয়ে ছুটির দিনের সকালে ছুটে এসেছেন এই সাইক্লিস্টরা। কেবল রাজধানীই নয়, শত মাইল পথ পাড়ি দিয়েও এসেছেন অনেকেই। বিশেষ দিনটিতে সমমনাদের সাথে আনন্দ ভাগাভাগি করতেই তাদের এই আগমন। বর্ণাঢ্য আয়োজনের অভিজ্ঞতা নিতে অংশ নেন বিদেশিরাও। আজকে আমরা সবাই সমবর্তী, অন্যরকম একটা দিন, অন্যরকম একটা অনুভূতি। আমাদের স্বাধীনতার স্বাদ নিচ্ছি, আমরা আনন্দ করছি, আমাদের মিলন মেলা। I'm feeling very good because it's
pleasure to celebrate such an important day for Bangladesh with the Shadhinata Dibosh. আমরা আসছি কিশোরগঞ্জ থেকে প্রায় দীর্ঘ 110 কিলোমিটার পথ পাড়ি দিয়ে। তো আসলে এই দিনটা আমাদের কাছে ঈদের মতো মনে হয়। তবে নিছক আনন্দই নয়, সাধারণের বিবেকে কিছুটা চিন্তার খোরাক দিয়েছেন অংশগ্রহণকারীদের অনেকেই। পরিবেশ দূষণ আর যানজটের মতো ভয়াবহ সমস্যা সমাধানে সাইকেলের ব্যবহার বাড়ানোর তাগিদ দিয়েছেন দেশের সাধারণ মানুষকে। নিরাপদ সড়কের পাশাপাশি উন্নত বিশ্বের মতো সাইকেলের জন্য আলাদা লেনের দাবিও জানালেন কেউ কেউ। আমরা আলাদা সাইক্লিং এর জন্য লেন চাই। ঢাকা শহরে গাড়ি টাড়ি চললে এগুলা তেল জ্বালানি হিসেবে অনেক বায়ু দূষণ হয়, সেই ক্ষেত্রে সাইকেলে কিন্তু কোনো বায়ু দূষণ হচ্ছে না, শব্দ দূষণ হচ্ছে না। গাড়ি ছাড়ুন, সাইকেল চালিয়ে চলুন, শরীরকে ভালো রাখুন। এবছর অংশগ্রহণকারীর সংখ্যাটা আগের চেয়ে কিছুটা কমলেও ছাড়িয়েছে 3000। সফল আয়োজন শেষে সন্তুষ্ট আয়োজকরা। বিডি সাইক্লিস্ট একটা সংগঠন যেটা স্বেচ্ছাসেবকরা মিলেই পরিচালিত করে। এটার যাবতীয় খরচ বা অপারেশনস অন্যান্য যা কিছু আছে এগুলো সবই স্বেচ্ছাসেবকরাই করে। আমরা কোনো রকম এইড বা অন্য কোনো অর্থ সাহায্য বা স্পন্সর নিয়ে কাজ করি না। 19 শতকে উদ্ভাবিত সাইকেলের জনক নিয়ে নানা ধরনের মতভেদ থাকলেও আজ স্বাধীনতা দিবস রাইডে যে সাইক্লিস্টরা এসেছেন তাদের ভেতরে নেই কোনো মতভেদ। তাদের স্বপ্ন কেবল একটাই, দেশের স্বাধীনতা উদযাপন আর দেশকে এগিয়ে নিয়ে চলার এক বুক স্বপ্ন। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। স্বাধীনতা দিবসে হাতির ঝিলে হয়ে গেল নৌকা বাইচ প্রতিযোগিতা। রাজধানী ও আশপাশের জেলাগুলোর রোয়িং ক্লাবগুলো অংশ নেয় প্রতিযোগিতায়। বর্ণাঢ্য আয়োজনে রাজধানীবাসীও পেয়েছে আবহমান বাংলার ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ। রাজধানীতে এমন আয়োজনকে স্বাগত জানিয়েছেন উপস্থিত হাজারো দর্শক। আয়োজকরাও আশ্বাস দিয়েছেন নিয়মিত আয়োজনে। এদিকে ঐতিহ্যবাহী এই খেলাকে বাঁচিয়ে রাখতে সব ধরনের সহায়তার অঙ্গীকার দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ.ম. রেজাউল করিম। রাজধানীতে প্রাণের মেলা, নৌকা বাইচে ফিরে এলো আবহমান বাংলার সেই পুরনো স্বাদ। হাতির ঝিলের দুপারে হাজারো দর্শক মেতেছেন নৌকা বাইচে। এমন আয়োজন অনেকেই দেখছেন জীবনে প্রথম। পরিবার, বন্ধু বান্ধব নিয়ে এসেছেন অনেকেই। ইট পাথরের শহরে একখণ্ড গ্রামীণ আবহ ফিরেছে মুহূর্তের জন্য। রাজধানীবাসীও ফিরেছে বাঙালিয়ানার পানে। গ্রামগঞ্জের খেলা, এটা সবসময় সচরাচর দেখা হয় না। আজকে এই হাতিঝিলে আসলাম, বাইচ খেলা দেখলাম, খুবই ভালো লাগছে। রোয়ারাও পান না নিয়মিত নৌকা বাইচের সুযোগ। একদিনের আয়োজনে প্রতিদ্বন্দ্বিতার চেয়ে সুযোগটাই মুখ্য তাদের কাছেও। এখানে খেলতে পারাটা সবচেয়ে বেশি মজা। কে হারলো কে জিতলো এটা কথা না। খুব সব জায়গায় খেলাধুলা করি। ওখান থেকে আমরা এখানে আলীনগর ক্লাবে আসছি, এখানে খেলে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। ঢাকার ভিতরে জায়গাটা খুব ভালো লাগতেছে। বিশেষ দিবসকে কেন্দ্র করে আয়োজন করা হয় নৌকা বাইচের। আয়োজকরা চান নিয়মিত আয়োজন করতে, বৈশ্বিক পরিমণ্ডলে এই ঐতিহ্যকে ছড়িয়ে দিতে। তার জন্য চাই সহায়তাও। রোয়িং ফেডারেশনের কোনো নির্দিষ্ট ট্রেনিংয়ের জায়গা নেই এবং আমাদের বোর্ড রাখার কোনো জায়গা নেই। তাই আমি সরকারের ঊর্ধ্বতন মহলে, বিশেষত আজকে মাননীয় মন্ত্রী এসেছিলেন, মন্ত্রী মহোদয়ের কাছে আবেদন জানিয়েছি এবং সাড়া দিয়েছেন এবং যতদূর সম্ভব দ্রুত সময় আমাদের এখানে জায়গা করে দেবেন। সরকারের পক্ষ থেকে মিলেছে আশ্বাস, এই হাতির ঝিলেই শিগগিরই হচ্ছে রোয়িং ভেন্যু। সরকারের পক্ষ থেকে যে সহযোগিতা করা দরকার ইনশাআল্লাহ আমরা সেই সহযোগিতা করব। আমরা টিকে রাখতে চাই বাঙালিত্ব, আমরা কোনোভাবে বাংলিশ হতে চাই না। বাঙালির মুক্তির বীজ যে দিনটিতে রোপণ করা হয়েছিল, ঠিক একই দিনে ঐতিহ্যে ফেরার চেষ্টা। দুপাশে উৎসুক হাজারো দর্শকের উপস্থিতি বলে দেয় মননে মস্তিষ্কে এখনও ঐতিহ্যকে কতটা ধারণ করে সবাই। তাদের প্রত্যাশা এসব ঐতিহ্যকে ধরে রাখতে সচেষ্ট হবেন আয়োজকরাও। নোমান আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শিশু সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। স্বাধীনতার ৪৯তম বর্ষে বাংলাদেশ বীর শহীদদের স্মরণ করছে জাতি। সাভার জাতীয় স্মৃতিসৌধের সর্বস্তরের মানুষের শ্রদ্ধা, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ এগিয়ে নেয়ার অঙ্গীকার। শুদ্ধ সুরে দেশ জুড়ে গাওয়া হলো জাতীয় সঙ্গীত। বাংলাদেশকে এগিয়ে নেবে আজকের শিশুরাই। বঙ্গবন্ধু স্টেডিয়ামে শিশু কিশোর সমাবেশে প্রধানমন্ত্রী। বিএনপি জামায়াতের কারণে ৭১-এ গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি। অভিযোগ হানিফের। মুক্তিযুদ্ধের চেতনা ভুলুণ্ঠিত করেছে ক্ষমতাসীনরা, মন্তব্য মির্জা ফখরুলের। কুমিল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাক চাপায় নবম শ্রেণীর ছাত্রী নিহত। ঢাকা চট্টগ্রাম সড়ক অবরোধ করে সহপাঠীদের বিক্ষোভ।
এবং রাজধানীর সিদ্ধেশ্বরীতে মনোয়ারা হাসপাতালের বর্ধিত ভবনে কাজ করার সময় 2 শ্রমিকের মৃত্যু। আইনের প্রয়োগ না থাকায় বাড়ছে না সচেতনতা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।